আমৃত্যু ভালোবাসি তোকে। সিজন ১, পর্ব সংখ্যা ৮১। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। বেলা বাজে ১০টা ৪৫। আবির বিছানায় হেলান দিয়ে বসে ফোনে কিছু করছে। অভিমানী মেঘ ঠোঁট ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। মেঘ সেই ভোরবেলা থেকে সমুদ্রে যাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু আবির তার কথা কানেই তুলছে না। মেঘ হঠাৎই পুরো কণ্ঠে বলে উঠল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আবির ফোনের দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলল, বিয়ের পর থেকে কানে একটু কম শুনছি। কেন? সারাক্ষণ যেভাবে আপনি আপনি করেন, এসব শোনার থেকে কানে কম শোনাই ভালো। মেঘ মন খারাপ করে বলল, চলুন না সমুদ্রে যাই। আবির হঠাৎই চোখ খুলে তাকালো। মেঘের কুঁচকানো কপাল আর উল্টানো ওষ্ঠ দেখে আবিরের অধরের কোণে মৃদু হাসি ফুটল। নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলল, ইস, তুমি তাকালে আমার হৃদয়ে শোনিত ঢেউ বয়ে যায়। এই ঢেউয়ের নিকট সমুদ্রের ঢেউ কিছুই না। মেঘ ভেংচি কেটে বিড়বিড় করল, আপনি এটা মেঘ সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরেছে। আবির প্রশস্ত আখিতে চেয়ে অদম্য কণ্ঠে বলল, বলো বলো। বইয়ের কাছে সভ্য সেজে বিশ্ব রেকর্ড করার কোনো ইচ্ছে আমার নেই। আমি নষ্ট পুরুষ হলে আমার বইয়ের কাছে হব, পরনারীর চোখে না হয় সাধু পুরুষই হব। মেঘ চোখ ভরা আকুতি নিয়ে ফের প্রশ্ন করল, আপনি যদি সমুদ্রে নাই নিবেন, তাহলে ঘুমের মধ্যে আমাকে হাইজ্যাক করে এনেছিলেন কেন? মেঘের মুখে এমন কথা শুনে আবির ফিক করে হেসে উঠল। কণ্ঠস্বরে কোমলতা মিশিয়ে বলল, বিয়ে করা বউকে হানিমুনে এনেছি তার জন্য এত বড় কথা? আজই বউয়ের মুখে হাইজ্যাকার শুনতে হচ্ছে। এ জীবন রেখে কি হবে? মেঘ ভুরু কুঁচকে রাগী চোখে তাকিয়ে আছে। আবির এক মনে হেসেই যাচ্ছে। মেঘ কিছু না বলে উঠে বারান্দায় চলে গেল। আবির বেশ কয়েকবার ডেকেছে, কিন্তু মেঘ রুমে আসার নামে নিচ্ছে না। আবির বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে মেঘের পাশে ঘেসে দাঁড়ালো। মেঘের চুলের শক্ত বাঁধন খুলে চুলগুলো উন্মুক্ত করে দিল। মেঘের সুদীর্ঘ কেশরাশি বাতাসে এলোমেলোভাবে উড়ছে। মেঘ চোখ ঘুরিয়ে আবিরের দিকে তাকালো, তবে কিছুই বলল না। আবির মুচকি হেসে আস্তে করে বলল, হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে অভিমানে কেন যেতে চাও অন্তরালে? মেঘের নীরবতা দেখে আবির মোলায়েম কণ্ঠে ফের বলল, রাগ করে না জানো, বিকেলে ঘুরতে নিয়ে যাব। আপনি রুমে যান, আপনার সাথে কোনো কথা নেই। সত্যি তো? হ্যাঁ, ঠিক আছে। আবির ভাব নিয়ে রুমে চলে আসছে ঠিকই, কিন্তু মেঘ আর আসছে না। ৫ মিনিট পেরিয়ে ১০ মিনিট হতে চলল। মেঘের রুমে আসার কোনো নামই নেই। আবির ফোন হাতে নিয়ে রাকিবের নাম্বারে কল দিল। রাকিব কল রিসিভ করে গুরুগম্ভীর কণ্ঠে বলল, খুব সুখে আছিস না? দরকারে কল দিল, রিসিভ করার প্রয়োজন মনে করিস না। বউ পেলে আগেই তো সব ভুলে যেতিস, এখন আর কি বলবো? শুধু একটা কথাই বলি, বউ কিন্তু আমারও আছে। আবির রাকিবের কথার প্রত্যুত্তরে কিছু না বলে হঠাৎই উচ্চস্বরে বলতে শুরু করলো, রাকিব রে, তুই ঠিকই বলেছিলি। রাকিব থতমত খেয়ে জিজ্ঞেস করলো, আমি আবার কি বলেছিলাম? আবির দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, চুপ থাক। আবির প্রগাঢ় কণ্ঠে ফের বলল, বিয়ে তো করেছি, কিন্তু এখন বুঝতেছি তুই যা বলেছিলি একদম ঠিক বলেছিলি। ভেবেছিলাম বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। এই দুদিনে আমি আমার গার্লফ্রেন্ডের শূন্যতা উপলব্ধি করতে পারছি। ওপাশ থেকে রাকিব চাপা স্বরে বলছে, কত নাটক করে বিয়েটা করলি, এখন আবার গার্লফ্রেন্ড খুঁজিস? হারামি কোথাকার! আবির কণ্ঠ তিনগুণ শঙ্কে তুলে আবারও বলে উঠল, রাকিব, তুই তাকে বলে দিস আমি খুব মিস করছি তাকে। মেঘ রুমে আসতে আবির ফিসফিস করে বলে উঠল, কাজ হয়ে গেছে, রাখি এখন। মেঘ রাগান্বিত কণ্ঠে হুংকার দিল, আপনি কাকে মিস করছেন? আবির অন্যমনস্কভাবে উত্তর দিল, আমার গার্লফ্রেন্ড কে? কে সে? ছিল কোনো এক মায়াবতী। একদম ফাজলামো করবেন না, আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস। তুমি বিশ্বাস করবে না, সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমাকে দেখার জন্য দিনরাত ছটফট করত। আমার সাথে কথা বলার জন্য, ঘুরতে যাওয়ার জন্য দিওয়ানা ছিল। অথচ তুমি? সামান্য কথাতেই মেঘের দুচোখ টলমল করছে। এক রাশ মন খারাপের মুহূর্তে মনের উঠানে অন্ধকার নেমেছে। বুকের বাম পাশে তীব্র যন্ত্রণায় ভর হচ্ছে। মেঘের মন বলছে, আবির মেঘ ব্যতীত অন্য কাউকে ভালোবাসতেই পারে না, কিন্তু মস্তিষ্ক যেন মনের কথা বুঝতেই চাইছে না। তিক্ততায় বিষিয়ে দিচ্ছে মেঘের কোমল মনটাকে। আবির মোড় নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আচমকা নাক টানার শব্দে আবির দৃষ্টি ফেরালো।
মেঘের চোখ মুখ দেখে আতঙ্কে বিছানা থেকে নেমে মেঘের দুবাহু চেপে ধরে আদুরে কণ্ঠে শুধালো, এই, কি হয়েছে তোমার? মেঘের নিস্তব্ধতা দেখে আবির ভীতিকর কণ্ঠে বলতে শুরু করলো, আগেই বলে দিচ্ছি, একদম কাঁদবে না। তোমার বাপের কলিজার টুকরাটারে আমি নিয়ে আসছি। যত্নে না রাখতে পারলে আমাকে সোজা জেলের ভাত খাওয়াবে। মেঘ শীতল চোখে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল, আপনার কি সত্যি গার্লফ্রেন্ড আছে? আবির নিঃশব্দে হেসে মেঘের কাঁধের ওপর আলতোভাবে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, হ্যাঁ আছে তো, এই যে আমার সামনে। আগে আবিরের নাম শুনলে যার বুকে তোলপাড় চলতো, আবিরকে দেখার জন্য রাতের পর রাত বেলকনিতে অপেক্ষা করত, না খেয়ে বসে থাকতো, সময়ে অসময়ে আবিরকে দেখার জন্য কারণ ছাড়াই আশেপাশে ঘুরঘুর করত, অভিমানে গাল ফুলাতো। সে অভিমান ভুলে আবারও আবিরের প্রণয়ে আসক্ত হতো। সে প্রেমিকা না হলে আর কি বলো? আবির ভুরু গুটিয়ে ধীর কণ্ঠে ফের বলল, বউ, তুমি প্রেমিকা হিসেবে ভালো ছিলে, কারণ তখন তুমি আমার জন্য উন্মাদ ছিলে। মনে হচ্ছে বিয়ের পর তুমি সুস্থ হয়ে গেছো, তাই আমার প্রতি তোমার পাগলামিও কমে গেছে। মেঘ আবিরের চোখের দিকে তাকিয়ে আনমনে হাসল। আবির কিছু বলতে যাবে, তার আগেই মেঘ নিচু হয়ে নিজের কাঁধে থাকা আবিরের হাত ছাড়িয়ে বিছানার উপরে উঠে দাঁড়িয়েছে। তৎক্ষণাৎ আবিরের শার্টের কলার চেপে আবিরকে নিজের দিকে ঘোরালো। আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের গাল আর নাকের ডগা লাল টকটকে হয়ে আছে, তবে তার গভীর চোখের উৎকণ্ঠার রেশ মাত্র নেই। আবিরের কপালে পড়ে থাকা আলগোছে চুলগুলো খুব যত্ন সহকারে গুছিয়ে কিছুটা ঝুঁকে মেঘ অকস্মাৎ আবিরের কপালে নিগাড় চুমু দিল। আবিরের প্রশস্ত দুচোখ সহসা দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে, নিঃশ্বাস আটকে গেছে। মেঘ কিছুটা সরতে আবিরের বিমোহিত চাহনির মুখোমুখি হলো। আবিরের চাহনি দেখে মেঘ ভেতরে ভেতরে লজ্জায় আড়ষ্ট হচ্ছে ঠিকই, তবে বাহিরে প্রকাশ করল না। মেঘ ঢোক গিলে সঙ্গে সঙ্গে আবিরের অধরে নিজের অধর চেপে ধরেছে। আবির তড়িৎ বেগে মেঘের পেট বরাবর ধরে মেঘকে বিছানা থেকে নামিয়ে নিজের সঙ্গে চেপে ধরেছে। মেঘের পা আবিরের পায়ের ওপর, দুইটা দেহ একসঙ্গে লেপ্টে আছে। মেঘের পাতলা অধর আবিরের নিয়ন্ত্রণে। আবিরের নিখাদ ভালোবাসায় মেঘ আবারও ধরা দিতে বাধ্য হলো। দুচোখ বন্ধ করে শার্টের ওপর দিয়ে আবিরের পিঠ খামচে ধরেছে। ২৪ ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তানভীরের সাথে বন্যার কোনো কথাই হচ্ছে না। বন্যা বেশ কয়েকবার ফোন হাতে নিয়েছে ঠিকই, কিন্তু সাহস করে তানভীরের নাম্বারে কল দিতে পারছে না। অনেক ভাবনা চিন্তার পর বন্যা তানভীরের নাম্বারে কল দিল, কিন্তু তানভীরের নাম্বার বন্ধ। বন্যা ভুরু কুঁচকে নাম্বারটা চেক করে আবারও কল দিল। তানভীরের নাম্বার বন্ধ পেয়ে বন্যার বুক কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। চোখের সামনে আয়েশার থাপ্পড়ের ঘটনাটা বারবার মনে পড়ছে। বন্যার কপাল চাপড়ে রাশভারী কণ্ঠে বলল, সবসময় রাগ নিয়ন্ত্রণে রাখতে পারিস, তাহলে কাল কেন পারলি না বন্যা? ওনাকে কিছু না বললে কি হচ্ছিল না তোর? তানভীর ফেসবুক হোয়াটসঅ্যাপ কোথাও অ্যাক্টিভ নেই। ভয়ে বন্যার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মেঘের নাম্বারে কল দিতে গিয়েও আটকে গেছে। দিশা বিশা না পেয়ে আইরিনের দেওয়া একটা নাম্বারে কল দিল। মূলত ফোনটা মাহমুদা খানের। আইরিন কল রিসিভ করে ফিসফিস করে বলল, ভাবি কোথায় তুমি? বাসায়। কেন? তানভীর ভাইয়া গতকাল সন্ধ্যার পর বাসায় এসে একটু পর সেই যে বের হয়েছিল, এখনো বাসায় আসেনি। বাসার সবাই খুব টেনশন করছে। তোমার সাথে কথা হয়েছে? না। কিন্তু উনি কোথায়? জানি না। ফোন বন্ধ। ভাইয়ারা আব্বুরাও জানে না। এখন রাখছি। কেউ দেখে ফেললে আবার বকা খেতে হবে। শুনো। আইরিন কল কেটে দিয়েছে। বন্যা দু হাতে মাথা চেপে নির্বিকার ভঙ্গিতে বসে আছে। তানভীরের রাগ আর জেদ সম্পর্কে বন্যার খুব ভালোই ধারণা আছে। জেনে বুঝে এত বড় ভুল কিভাবে করলো, সেসব ভেবে ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সেটাও পারছে না, কারণ বাসার কেউ টের পেলে এই নিয়ে অশান্তি সৃষ্টি হবে। খানবাড়িতে তুলকালাম কাণ্ড চলছে। তানভীরের কি হয়েছে সেটা জানতে সবাই উঠে পড়ে লেগেছে, কিন্তু কেউই কিছু বলতে পারছে না। এক পর্যায়ে আলী আহমদ খান আবিরের নম্বরে কল দিল। মেঘ তখন ওয়াশরুমে। আবির কল রিসিভ করে বারান্দায় চলে গেছে। আলী আহমদ খান গম্ভীর গলায় বললেন, তোমার ভাইয়ের কি হয়েছে? আবির ভুরু কুঁচকে বলল, জানি না, আমার সাথে কথা হয়নি। ওর ফোন বন্ধ, গত রাত থেকে বাসায় নেই। কি শুরু করেছো তোমরা? কিছু হওয়ার আগেই তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তোমার দেখা দেখি তানভীরও শুরু করেছে। ওর যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলো, বিয়ের ব্যবস্থা করি। কিন্তু এভাবে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার মানে কি? আবির ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল,
তেমন সিরিয়াস কিছু তো আমি জানি না। এখানে আসার পর ওর সাথে আমার কোনো রকম কথাই হয়নি। আমার ওর সাথে আগে কথা বলতে হবে। ঠিক আছে। দেখো কোনোভাবে যোগাযোগ করতে পারো কিনা। আর যাই হোক, পছন্দ থাকলে আগেভাগেই জানিও। জি আব্বু। আলী আহমদ খান ফের বললেন, খোঁজ নিও। তোমার মতো আবার গোপনে বিয়ে করে ফেলেছে কিনা। আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, মানে? এখন আর মানে করতে হবে না। তুমি যে আরো ৩ বছর আগে কাবিনের কাজ ছেড়ে ফেলেছো, এটা আমি খুব ভালোভাবেই জানি। শুধু আমি না, এখন বাসার সবাই জানে। আপনাকে কে বলেছে? কে আবার বলবে? তোমার প্রাণপ্রিয় ভাই তানভীর। তোমার বিয়েতে আমি যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না করি, তার জন্য আমার পায়ে ধরা শুধু বাকি রেখেছে। আমি মানছিলাম না বলে এক পর্যায়ে নিজের ঘাড়ে তোমার বিয়ের সব দায় নিয়ে বহুবার রিকোয়েস্ট করে আমাকে রাজি করিয়েছে। ভেবো না তোমার বিয়েতে আমি এমনি এমনি রাজি হয়ে গিয়েছি। আমি শুধু তানভীরের অসহায় মুখটা দেখে রাজি হয়েছি। আমি যদি সেই দিন রাজি না হতাম, তাহলে তোমাদের ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হতো, যেটা আমি কোনোদিনও চাই না। আমি যেমন আমার ভাইদের সবসময় আগলে রেখেছি, আমি চাই তোমাদের সম্পর্কটাও এইরকম থাকুক। তাই আবারও বলছি, তানভীরের সম্পর্কে এমন কিছু জানলে আগেই জানিয়ে দাও। আবির তপ্ত স্বরে জানালো, আমি তানভীরের সাথে যোগাযোগ করে তারপরে আপনার সাথে কথা বলবো। আপনার চিন্তা করতে হবে না। ঠিক আছে। তানভীরের সাথে কথা হলে বাসায় আসতে বলো। জি আচ্ছা। আবির প্রভূত আখিতে দূরের আকাশে চেয়ে আছে। মেঘকে না পেলে আবির মরে যাবে। এই কথা আলী আহমদ খানকে বলাই আবির তানভীরের ওপর নিজের রাগ ঝেড়েছিল, অথচ তাদের বিয়ের কোনো ঝামেলা ছাড়া সম্পূর্ণ হবার পেছনে তানভীরের হাত ছিল। এটা জেনে আজ আবিরের খুব খারাপ লাগছে। তানভীরকে জড়িয়ে ধরে হাজারবার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। আবির সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল। সবার মতো আবিরও নাম্বার বন্ধই পেল। আবির কল দিতে দিতে আনমনে রুমে ঢুকতেই মেঘের লম্বা চুল আবিরের চোখে মুখে লাগে। মেঘের ভেজা চুলের পানি আবিরের মুখসহ গলা পর্যন্ত ভিজে গেছে। মেঘ পেছনে ঘুরে আবিরকে দেখতেই ভীত কণ্ঠে বলতে শুরু করলো, সরি সরি, আমি সত্যি আপনাকে দেখিনি। আবির মুচকি হেসে বলল, বিয়ের পর বউয়ের ভেজা চুল চোখে মুখে না লাগলে বিয়ের ফিলই আসে না। যাক, অবশেষে নিজেকে সর্বাঙ্গী স্বামী মনে হচ্ছে। মেঘ চিবুক নামিয়ে কয়েক কদম পেছাতে আবির আশ্চর্য নয়নে তাকালো। মেঘের পরনে আবিরের একটা সাদা শার্ট, সাথে প্লাজো, গলায় একটা স্কার্ফ ওড়না পেঁচানো। আবির বিস্তীর্ণ আখিতে তাকিয়ে আছে। মেঘ চোখ তুলে তাকিয়ে কিঞ্চিত হেসে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? সুন্দর লাগছে না? খুব। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, ঘুরতে যখন নিয়ে যাবেন না, তখন এত সুন্দর ড্রেস আর শাড়ি পরে কি হবে? তাই রাগ করে আপনার শার্ট পরে ফেলেছি। একবার বলুন ঘুরতে নিয়ে যাবেন, তাহলে এখনই সাজুগুজু করব। আবির মৃদু স্বরে বলল, থাক না, এভাবেই ভালো লাগছে। কাছে আসো, হাতাটা ঠিক করে দেই। মেঘ ভেংচি কেটে বিড়বিড় করল, আমি আপনার নতুন শার্ট পরে নিয়েছি। আপনার কি রাগ লাগছে না? যেখানে আমি তোমার, সেখানে শার্ট আর এমন কি? এদিকে আসো। মেঘ এগিয়ে আসলো। আবির মেঘের পরনের শার্টের হাতা ফোল্ড করতে করতে ধীর কণ্ঠে শুধালো, বন্যার সাথে ইদানিং কোনো কথা হয়েছে? না। কেন? তানভীরের সাথে বন্যার মনে হয় কোনো ঝামেলা হয়েছে। সাকিব কাল মেসেজ দিয়ে শুধু বলেছিল তানভীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে যাচ্ছে, কিন্তু তারপর কি হয়েছে সে জানে না। তানভীরও নাকি কিছু বলেনি। একটু আগে আব্বু কল দিয়েছিল, বললেন রাত থেকে তানভীর বাসায় নেই। মেঘ শীতল কণ্ঠে শুধালো, বাসায় নেই মানে? কোথায় গেছে? কেউই জানে না। তানভীরের ফোন বন্ধ। বন্যাকে কল দিয়ে জিজ্ঞেস করো কোনো সমস্যা কিনা। আচ্ছা। মেঘ সঙ্গে সঙ্গে বন্যার নম্বরে কল দিল। বন্যা কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিরে, কেমন আছিস? মেঘ উত্তর না দিয়ে উল্টো গুরুভার কণ্ঠে বলে উঠল, এই তার সিরা, বদের হাড্ডি, তুই আমার ভাইকে কি বলেছিস? আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, এসব কি ধরনের ভাষা? মেঘ আর চোখে আবিরের দিকে তাকিয়ে বেকুবের মতো হাসল। আবির যে তার পাশে বসা, এটা কয়েক সেকেন্ডের জন্য মেঘ ভুলেই গিয়েছিল। মেঘ আস্তে করে ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ভাবি, আপনি আমার ভাইকে কি বলেছেন? আবির মৃদু হাসল। বন্যা উষ্ণ স্বরে বলতে শুরু করলো, আমার যা ঠিক মনে হয়েছে তাই বলেছি। ওনাকে আমার ভালো লাগে বলে এই না আমি আমার পরিবারের অমতে গিয়ে সব সিদ্ধান্ত নিয়ে নিব। উনি আমার কথা ঠিকমতো না বুঝে ফোন বন্ধ করে ফেলেছেন। এতে আমি কি করব? উনি ছেলে মানুষ, তাই রাগ করে ফোন বন্ধ করে বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। আর আমি মেয়ে বলে এসব কিছুই করতে পারি না। তুই তোর ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে বলতে আসছিস?
আজ আমার পক্ষে কেউ নেই বলে তোদের কিছু বলতে পারে না। দিন শেষে তোদেরই সব আছে, আমি আর আমাদের কিছুই নেই। বন্যা কথা শেষ করে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ তানভীরের দিকে অসহায় মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোন রেখে দুহাতে আবিরের হাত আঁকড়ে ধরে মাথা এলিয়ে দিয়ে আস্তে করে বলল, বন্যা পাগল হয়ে গেছে। এখন তোমার কি হয়েছে? ওদের চিন্তায় আমার মাথা ঘুরছে। আবির কিছু না বলে আসিফের নাম্বারে কল দিল। রিসিভ করতেই আবির একদমে বলতে শুরু করলো, ভাইয়া আমি তোমাদের বিয়ে হানিমুন আটকেছিলাম তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল অফার। আগামীকাল থেকে 3 দিন আমার পক্ষ থেকে তোমাদের হানিমুন অফার। আইরিন, আরিফ, মিম, তানভীর সবাইকে নিয়ে আসবে। 2-1 জন স্পেশাল গেস্ট আছে তাদেরকেও নিয়ে আসবে। বুঝতে পেরেছো? আসিফ ভারী কণ্ঠে বলল, এটা কাপল হানিমুন অফার ছিল নাকি ফ্যামিলি প্যাকেজ ছিল ভাই? আসবে যখন একা আসবে কেন? এই সুযোগে সবার ইচ্ছে পূরণ হয়ে যাবে। তোমার দায়িত্ব শুধু ওদের নিয়ে আসা, তারপর তোমাদের মুক্তি। তানভীরকে কোথায় পাবো? ওর ফোন তো বন্ধ। সেসব আমি দেখছি। তুমি কাল সবাইকে নিয়ে আসবে, এটাই ফাইনাল। আচ্ছা। আকাশ জুড়ে রগরগে তারার মেলা। প্রকৃতিতে ছেয়ে আছে অদ্ভুত শীতলতায়। সমুদ্রের উর্মিল ঢেউ শরীরের সাথে সাথে মনকেও প্রাণবন্ত করে তুলেছে। মেঘ আবিরের হাতে হাত রেখে সমুদ্রের পাড়ে হাঁটছে, চোখে মুখে উজ্জ্বলতা। অদ্ভুত এক ভালো লাগায় মন অশান্ত হয়ে উঠেছে। সমুদ্রের পানি আপন বেগে এসে দুজনের পা ভিজিয়ে দিচ্ছে। মেঘ সীমাহীন সমুদ্রের পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকা আবিরের অভিমুখে তাকায়। আবির মেঘের মুখোমুখি দাঁড়িয়ে উদ্দীপ্ত কণ্ঠে বলল, আমি যেই দিন প্রথমবারের মতো কক্সবাজারে এসেছিলাম সেই দিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এরপর আসলে তোমাকেই নিয়ে আসব। তানভীর অবশ্য আগেও কয়েকবার বলেছিল তোমাদের সবাইকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি রাজিই হইনি। কেন? বাড়িতে আবেগ নিয়ন্ত্রণ করে চলেছি বলে এই না যে আমি অনুভূতিহীন ছিলাম। বইয়ের সাথে বোনের মতো আচরণ করা কতটা শাস্তিস্বরূপ এটা তুমি কি করে বুঝবে? তখন তোমাদের নিয়ে আসলে নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতাম না। মেঘ আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসল। ঘণ্টাখানেক ঘুরে দুজনে ডিনার করে একটু রাত করে রিসোর্টে ফিরেছে। আবির মেঘের ফোন থেকে বন্যার নাম্বার বের করতে যাবে, অকস্মাৎ আবিরের নাম্বারটা চোখে পড়ল। আবির মৃদু হেসে আমার আবিরের পিছনে থেকে ভাই শব্দটা ডিলিট করে দিয়েছে। বন্যার নাম্বার বের করে একটা মেসেজ লিখে পাঠিয়ে দিয়েছে। মেঘ বিকেল থেকে বন্যার বোনকে কম করে হলেও 50 বার কল দিয়েছে। হৃদকে বলা মাত্রই কক্সবাজারে আসতে রাজি হয়ে গেছে। বন্যার বোন শুরুতে রাজি না হলেও মেঘের তুমুল জোরাজুরিতে এক পর্যায়ে বাধ্য হয়ে বন্যাকে পাঠাতে রাজি হয়েছে। মেঘ বলেছিল বন্যার আপুরও যেন তাদের সাথে আসে, কিন্তু সময়ের অভাবে উনি যেতে পারছেন না। বন্যার বাসায় সবাই রাজি হলেও বন্যা কক্সবাজারে যেতে একদমই রাজি না। মেঘের অতিরিক্ত জোরাজুরির জন্য এক পর্যায়ে মেঘের কল রিসিভ করা বন্ধ করে দিয়েছে। মেঘ শুয়ে শুয়ে অনর্গল তানভীর আর বন্যার কথা বলেই চলেছে। আবির অনেকক্ষণ যাবৎ ট্রাই করতে করতে একসময় তানভীরের ফোনে কল ঢুকেছে। তানভীর কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, তোমরা কেমন আছো? আবির উত্তর না দিয়ে তপ্ত স্বরে বলল, আগামীকাল ভোরে আসিফ ভাইয়া, ভাবি, আইরিন, মিমরা সবাই কক্সবাজার আসছে। তোর ইচ্ছে হলে তাদের সাথে আসতে পারিস। তানভীর শান্ত কণ্ঠে বলল, আমার আপাতত ইচ্ছে নেই, তোমরা আনন্দ করো। আবির ভারী কণ্ঠে বলে উঠল, সমস্যা নেই, তোর ইচ্ছে না থাকলে মনের বিরুদ্ধে আসতে হবে না। বন্যা আর তার ভাইও আসবে, এই আর কি। ঠিক আছে, রাখি তাহলে। বন্যা কক্সবাজার যাবে? হ্যাঁ। আমাদের সাথে? মানে আসিফ ভাইয়া, মিম, আইরিন ওদের সাথে? হ্যাঁ। তুই তো আসবি না, থাক তাহলে। তানভীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কয়টায় রওনা দিবে? আমি জানি না, আসিফ ভাইয়া জানে। আমি আসিফ ভাইকে কল দিচ্ছি। তোর ইচ্ছা। আবির কল কেটে মেঘের দিকে তাকিয়ে ভুরু নাচালো। মেঘ সহস্রে হেসে বলল, আপনার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? এসব তো কিছুই না, আমার মাথায় অন্য কিছু ঘুরছে। কি? এখন বলবো না, আগে ওদের অবস্থাটা বুঝি তারপর। আপনি যে ভাইয়াকে বলে দিলেন বন্যা আসবে, বন্যা যদি না আসে? তোমার বান্ধবীকে এমন একটা মেসেজ পাঠিয়েছি, তার ইচ্ছে না থাকলেও আসতে বাধ্য। কি মেসেজ? আবির মেঘের ফোন মেঘের হাতে দিয়ে বলল, দেখো। শুরুতেই সরি বলে নিচ্ছি, কারণ খুব সম্ভবত আমি আমার দেওয়া কথা রাখতে পারবো না। আপনাকে ভাবি বানানোর ইচ্ছা অচিরেই ভুলে যেতে হবে। আপনি ভাইকে কি বলেছেন আমি জানি না,
কিন্তু তারপর থেকে ভাইয়ার মনের অবস্থা খুব খারাপ। ভাইয়ার অবস্থা দেখে বাসার সবাই সিদ্ধান্ত নিয়েছে ভাইয়ার মন ভালো না হলে ৭২ ঘন্টা পরে ভাইয়াকে বিয়ে করাবে। পাত্রীও রেডি আছে। আপনি সম্মতি না দিলে আমরা কিছুই করতে পারছি না। ভাইয়া রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। তবে ৭২ ঘন্টার মধ্যে সঠিক সমাধানে না আসতে পারলেও ৭২ ঘন্টা পর পরিবারের পছন্দকেই মেনে নিতে হবে। আপনি যদি আমার ভাইকে পছন্দ করেন তাহলে আগামীকাল তাদের সাথে কক্সবাজার আসবেন। আর যদি মনে করেন আপনার আমার ভাইকে প্রয়োজন নেই, তাহলে ৭২ ঘন্টা পর আপনার আমাদের বাসায় বিয়ের দাওয়াত রইল। আপন ভাবি হতে না পারলেও দুঃসম্পর্কের ভাবি সমান মূল্যায়ন করব। আপনার জীবন আপনার সিদ্ধান্ত। ভালো থাকবেন। আপন ভাবি বলতে পারছি না, তাই আবারও সরি। মেঘ মেসেজ পড়ে হাসবে নাকি মন খারাপ করবে সেটা বুঝতে পারছে না। হঠাৎই প্রশ্ন করল, আপনি যে মেসেজ পাঠিয়েছেন বন্যা যদি বুঝে যায়? বুঝলে বুঝবে। আজ না হয় কাল সে আমাদের বাড়ির বউ হবে, সবকিছু জানবে। কিন্তু আপাতত তাদের মধ্যকার ঝামেলা মেটানো প্রয়োজন। মেঘ অকস্মাৎ আহ্লাদী কণ্ঠে বলে উঠল, বন্যাকে যত তাড়াতাড়ি সম্ভব ভাবি বানানোর ব্যবস্থা করুন প্লিজ। আমার আর ভালো লাগছে না। আবির মোলায়েম কণ্ঠে জানতে চাইল, তুমি তাই চাও? হুম, ঠিক আছে ম্যাডাম। তুমি যা চাইবে তাই হবে। বন্যা কাঁথা দিয়ে চোখ মুখ ঢেকে শুয়ে আছে। সব কাজ শেষ করে বন্যার বোন রুমে আসছে। বন্যাকে এভাবে শুয়ে থাকতে দেখে শক্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বন্যা নাক বরাবর কাঁথা নামিয়ে মৃদু কণ্ঠে বলল, কিছু হয়নি। ব্যাগ গুছিয়েছিস? না। কেন? আমি যাব না। বন্যার বোন বন্যার পাশে বসে কোমল কণ্ঠে বলতে শুরু করলো, ওদের বাসার কেউ কি তোর সাথে বাজে ব্যবহার করেছে? বিয়েতে কি কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? না। তাহলে মন খারাপ করে আসিস কেন? মন খারাপ না। মেঘ ওর হাজবেন্ড দুজনে খুব করে রিকোয়েস্ট করেছে। আব্বুর সাথে কথা বলে রাজিও করিয়েছে। তোর এখন কি হলো? আমি টাকা দিয়ে দিচ্ছি। হৃদা তোর যত খরচ লাগবে সব এখান থেকে করিস। উঠে প্যাকিং কর। বন্যা শীতল কণ্ঠে বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বন্যার বোন ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল, কি বললাম তোকে? বন্যা উঠে বসেছে। বন্যার বোন শান্ত কণ্ঠে বলে উঠল, তুই মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। কেন বুঝিস না তুই? ৩ দিনের মধ্যে ঘুরে ফিরে মন ভালো করে বাসায় আসবি। আগামী শুক্রবার আমার বিয়ে জানিস তো? এই অবস্থাতে তোকে ঘুরতে যেতে দিচ্ছি শুধুমাত্র তোর মন ভালো করার জন্য। তাই কোনোভাবে মন খারাপ করে থাকা যাবে না, ওকে? বন্যা মলিন হেসে বলল, ওকে। সকাল সকাল সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। মিম, আইরিন আর বন্যা পাশাপাশি বসেছে। তানভীর, আরিফ আর হৃদ বিপরীত পাশে। আরিফ আর জান্নাত আলাদা বসেছে। মিম, আইরিন, আরিফ মিলে তাদের সাথে টুকটাক দুষ্টুমি করছে। হৃদ বয়সে আইরিন আর মিমের মতোই। বন্যা কারোর সাথে তেমন কোনো কথাই বলছে না। নির্বাক চোখে শুধু তানভীরকেই দেখছে। তানভীর প্রায় পুরো রাস্তা চোখ বন্ধ করে বসেছিল। দু একটা কথা বললেও বন্যার সাথে কোনো কথা বলছে না। না আর একবারের জন্য তাকিয়েছে। মেঘ আর আবির আগে থেকে ওদের জন্য অপেক্ষা করছে। মেঘ আজ সবুজ রঙের মোটামুটি একটা গর্জিয়াস শাড়ি পরেছে। যদিও শাড়িটা আবিরই পরিয়ে দিয়েছে। মেঘের শাড়ির সাথে মোটামুটি ম্যাচিং করে আবিরও একটা সবুজ পাঞ্জাবি পরেছে। মিম, আইরিনরা নেমেই ছুটে মেঘের কাছে চলে গেছে। তাদের সাথে সাথে হৃদ ও মেঘের সাথে কথা বলতে চলে গেছে। তানভীর নামতে আবির এগিয়ে এসে তানভীরকে জড়িয়ে ধরল। তানভীর জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া? তোকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছিল। মনের ভেতরে চাপা কষ্টের জন্য মন খুলে হাসতেও পারছে না। তবুও তানভীর মলিন হাসার চেষ্টা করল। সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুরতে বেরিয়েছে। আইরিন আর আরিফ দুই ভাই বোন মিলে এটা সেটা নিয়ে ফাজলামো করছে। আবার বড় আপুকে ভিডিও কল দিয়ে সমুদ্র সৈকত দেখাচ্ছে। মিম আর আদি টুকটাক কথা বলছে। হৃদ আগে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিল, কার সাথে গিয়েছিল, এখানে কেন আসছে সেসব নিয়ে গল্প করছে। মেঘ আর বন্যা কিছুটা দূরে। মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, তোর আর ভাইয়ের মধ্যে কি হয়েছে? কিছু না। কিছু তো অবশ্যই হয়েছে। ভাইয়া কি তোর সাথে রাগারাগি করেছে? না। তাহলে? আমি ওনার সাথে রাগ দেখিয়েছি। কেন? জানি না। এদিকে আবিরও তানভীরকে বারবার জিজ্ঞেস করছে, কিন্তু তানভীর সরাসরি কোনো উত্তরই দিচ্ছে না। তানভীরের নিস্তব্ধতায় আবিরের মেজাজ চরমভাবে খারাপ হচ্ছে। ঘোরাঘুরি শেষ করে যার যার মতো রুমে চলে গেলেও আবির আর তানভীর যায়নি। আবির তানভীরের কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তুই কি ভেবেছিস নিজের মধ্যে কষ্ট চাপিয়ে রাখলে সব ঠিক হয়ে যাবে?
ঠিক হবে না জানি, তবুও আমি কারো সুখের সময়ে দুঃস্বপ্ন হতে চাই না। কোন দুঃস্বপ্নের কথা বলছিস? তুই তো ভালো করেই জানিস, তুই না থাকলে আমার সুখের স্বপ্নগুলো এখনো দুঃস্বপ্নই হয়ে থাকতো। তুই আমার ভাই হয়ে আমাকে না জানিয়ে এত বড় কাজ করেছিলি বলে আমি অভিমান করে তোকে না জানিয়ে তোর বোনকে এখানে নিয়ে আসছিলাম। কিন্তু তোর দুঃখ ভুলে আমি সুখের সময় কাটাতে পারতাম না ভাই। তাই বাধ্য হয়ে তোদের জোর করে এখানে আনিয়েছি। এখন বল, তোর কি হয়েছে? আমি নিয়তির কাছে আবারও হেরে গেলাম ভাইয়া। বন্যার চোখে আমি তানভীর অযোগ্যই রয়ে গেলাম। আমি ভাই হিসেবে যথাযথ হলেও প্রেমিক হিসেবে পরিত্যক্ত। বন্যা কি বলেছে? আমাকে বাস্তবতার ৩ পাতা অভিজ্ঞতার অভিব্যক্তি বুঝিয়েছে। আবির মৃদু হেসে বলল, এটা আর এমন কি? প্রেমিকার চোখে নিজের প্রেমিক সবসময় নিকর্মা আর অযোগ্যই থাকে। ও ওর পরিবারের সিদ্ধান্তের বাইরে কিছুই করতে পারবে না। পরিবারের সিদ্ধান্তের বাইরে কিছু করতে বলেছে কে? তানভীর মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, ও আমাকে রিজেক্ট করেছে। আবির উচ্চ শব্দে হেসে বলল, রিজেক্ট তাকেই করা যায় যার অবস্থান মন আর মস্তিষ্কের কোথাও নেই। হৃদয়ে জায়গা দেওয়া মানুষকে রিজেক্ট করা অসম্ভব। তুই তার ওপর রাগ করে ফোন বন্ধ করেছিস, আর সেই রাগ আমার বইয়ের ওপরে ঝেড়েছে। কারণ বন্যার প্রিয় মানুষ তুই, আর তোর কাছের মানুষ মেঘ। অধিকারবোধ না থাকলে কেউ কারো ওপরে রাগ দেখায় না তানভীর। তুই খুব ভালোভাবে জানিস বন্যা বাস্তববাদী একটা মেয়ে। সে তোকে বাস্তবতা নিয়ে জ্ঞান দিবে, এ নিয়ে মন খারাপ করে থাকার কোনো মানেই হয় না। তানভীর কিছু বলছে না দেখে আবির আবারও বলল, তুই বন্যার জন্য রাজনীতি ছেড়েছিস, এটা কি সে জানে? না। তুই চাকরির প্রস্তুতি নিচ্ছিস, এটা কি সে জানে? না। আবির চোখ রাঙিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎই বলে উঠল, শুক্রবারে বন্যার বড় আপুর বিয়ে, জানিস কিছু? হ্যাঁ, আপাতত শুধু কাবিন হবে। ৫ থেকে ৬ মাস পর অনুষ্ঠান হবে শুনেছি। তোকে কে বলেছে? হৃদ। বাহ, এখনই শালার সাথে এত মিল! এত মিলের কিছু নেই, আসার সময় বলেছে তাই শুনেছি। আবির কয়েক সেকেন্ড চুপ থেকে আচমকা ভারী কণ্ঠে প্রশ্ন করল, তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই কি বন্যাকে ভালোবাসিস? তানভীর আবিরের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। এক মুহূর্তের জন্য মেনে নিলাম তুই অযোগ্য, কিন্তু তোর ভালোবাসা কি বিয়ের যোগ্য? নাকি এখনো মনে দুটানা আছে? মনের কোণে অভিশঙ্কা নিয়ে প্রেম হয়, কিন্তু সারা জীবন পাশে থাকার সাহস হয় না। তোকে নির্ভীক ভঙ্গিতে বলতে হবে, যে কোনো মূল্যেই হোক, বন্যাকে তোর চাই। প্রেমিকা কোনো কারণে রাগ দেখালে প্রেমিকার ওপরে রাগ করে ফোন বন্ধ করাটা বোকামি। বরং প্রেমিকার রাগের কারণ উদ্ঘাটন করাটা একজন আদর্শ প্রেমিকের কর্তব্য। বন্যা তোকে ভালোবাসে, তাই ওর রাগ অভিমান প্রকাশের একমাত্র জায়গা তুই। হয়তো মেঘের মতো ও সরাসরি কিছু বলতে পারে না, কিন্তু তোর উচিত তার কথা ঠিক মানে বোঝা। ভাই, ভালোবাসার মূল্য ভালোবেসেই দিতে হয়। তানভীর ঢোক গিলে অক্লিষ্ট কণ্ঠে শুধালো, এখন আমার কি করা উচিত? আবির মেকি স্বরে বলল, সামনে সমুদ্র আছে, যা, ১ বালতি পানি খেয়ে আয়। ফাজলামো করো না প্লিজ। সকালে বন্যার সাথে আমি কথা বলবো, তারপর তোর যা ইচ্ছে করিস। যা ইচ্ছে? আবির আর চোখে তাকিয়ে গুরুভার কণ্ঠে বলল, রিল্যাক্স। তানভীর নিঃশব্দে হাসল, সাথে আবিরও হাসল। দুই ভাইয়ের কথাবার্তা শেষ করে রিসোর্টে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। মেঘ বেঘোরে ঘুমাচ্ছে। আবির রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছে। ঘুমন্ত মেঘের শান্ত আদলখানা আজ একটু বেশিই সুন্দর লাগছে। আবির আবেশিত নয়নে মেঘকে দেখছে। এই দেখার কোনো অন্ত নেই। আবিরের হৃদয় জুড়ে যার অস্তিত্ব প্রতিনিয়ত তর্জন গর্জন দিয়ে ওঠে, তার সংস্পর্শ পেলে আবিরের হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে যায়। দিন শেষে প্রতিটা মানুষ কারো না কারো কাছে দায়বদ্ধ, কারো ভালোবাসায় পরিতৃপ্ত। মেঘের পূর্ণতা যেমন আবির, তেমনই আবিরের পূর্ণতাও মেঘ। সুদীর্ঘ সময় নিরীক্ষণ শেষে আবির আলতো হাতে মেঘের মসৃণ গাল স্পর্শ করল। মেঘ ঘুমের মধ্যে আটকে উঠেছে। কুণ্ঠায় চোখ মেলতে আবিরকে দেখতে পেল। আবির সস্নেহে প্রশ্ন করল, ভয় পেয়েছো? মেঘ শুকনো ঢোক গিলে কিঞ্চিত হাসার চেষ্টা করল। কোনো কথা না বলে আচমকা আবিরের চওড়া বক্ষস্থলে নিজের জায়গা করে নিল। আবির মুচকি হেসে মেঘকে জড়িয়ে ধরে মেঘের চুলে হাত বুলাতে লাগলো। কিছু সময় নীরবতায় কেটে গেল। মেঘ হঠাৎই আবিরের উন্মুক্ত বুকে নখ দিয়ে আছর দিতে দিতে ডাকল, শুনছেন? আবির শক্ত কণ্ঠে বলল, তুমি ডাক শোনার যোগ্যতা কি আমার নেই? আছে। কিন্তু? কিন্তু কি? আমি যদি তুই থেকে তুমিতে আসতে পারি, তুমি কেন আপনি থেকে তুমিতে নামতে পারছো না?
মেঘ মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুমি 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 হয়েছে। হুম, এখন বলো আবির। আবির ভাই। আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে ভারী কণ্ঠে বলল, আবিরের সাথে ভাইয়ের সম্পর্ক মরে গেছে। এখন শুধু আবির আছে। বলো আবির। মেঘ কিছুই বলছে না। তর্জনী আঙুলের নখ দিয়ে আবিরের বুকের ওপর A+M লেখায় ব্যস্ত। মেঘের লেখা শেষ হতেই আবির মেঘের হাত চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, বুকের ওপর A+M লিখতে হবে না ম্যাডাম। এই নাম হৃদয়ে স্থায়ীভাবে লেখা হয়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত এই নাম অক্ষত থাকবে। আপনাকে যেটা বলছি সেটা বলুন। মেঘ বলল, কি বলবো? আবির। আ আবির। গুড গার্ল। আবার বলো। ইস, আর পারবো না। আমি কি স্কুলে পড়তে আসছি নাকি? হ্যাঁ, তুমি আবিরের স্কুলে ভালোবাসার ট্রেনিং করতে আসছো। বলো। আবির। এখন পুরোটা বলো। মেঘ শীতল কণ্ঠে বলল, আবির শুনছো? আবির নিঃশব্দে হেসে বলল, উফ, তুমি এভাবে বললে আমি বিনাশের দোরগোড়া থেকে ফিরে আসতে সক্ষম হব। মেঘ অতর্কিতে আবিরের বুকে চিমটি কাটল। আবির মৃদু স্বরে ফের বলল, কি বলতে চেয়েছিলে বলো? আমি একবার আপনার অফিসে গিয়েছিলাম। আপনার রুমের দেওয়ালে ডি লেখা ছিল। তখন আপনি আমাকে ডি এর মানে বলেননি। আপনার বেশ কিছু ফেসবুক পোস্টেও ডি লেখা দেখেছি। এই ডি এর মানে কি? দিলশা। দিলশা মানে কি? হৃদয়ের রানী। ছোটবেলায় স্কুলে কারো মুখে এই নামটা আমি প্রথম শুনেছিলাম। নামের অর্থ জিজ্ঞেস করায় সে এই অর্থটাই বলেছিল। বাসায় এসে আমার সেই কি বায়না, তোমার নাম যেন দিলশা রাখে। এমন আজগবি নাম শুনে বাসার মানুষ আমার কথায় কানেই তোলেনি। তখন মনকে সান্ত্বনা দিয়েছিলাম, আমার হৃদয়ের রানীকে আমি শুধু দিলশা ডাকবো। নামটা সুন্দর না? মেঘ উষ্ণ কণ্ঠে বলল, হ্যাঁ, খুব সুন্দর। তোমাকে দিলশা ডাকলে রাগ করবে না তো? একদমই না। আপনার যা ইচ্ছে তাই ডাকতে পারেন। আমার আরেকটা প্রশ্ন আছে। কি? বাসায় যখন আমার বিয়ের আলোচনা চলছিল, তখন কাউকে কিছু না জানিয়ে আপনি প্রথম বিয়েটা ভেঙেছিলেন। দ্বিতীয়বার মিম আপনাকে জানিয়েছিল। কিন্তু তৃতীয়বার তো মিম বাসায় ছিল না, আর আমার কাছেও ফোন ছিল না। আমার জানা মতে বাসার কেউই আপনাকে জানায়নি। তখন আপনাকে কি বাইরের কেউ বলেছিল? বাইরের মানুষ শুধু বাইরের নিউজ দিতে পারে। বাড়ির ভেতরে কি চলে এটা কিন্তু তারা জানে না। তাহলে আপনি কিভাবে জেনেছিলেন? তোমার আব্বু আমাকে মেসেজ দিয়েছিলেন। আব্বু? হ্যাঁ, কিন্তু তখন তো আব্বু খুব রাগারাগি করছিলেন। আমাকে ছেলের সামনে যেতে জোরাজুরি করছিলেন। সেসব ওনার প্ল্যান ছিল। আমি বাসায় পৌঁছানোর আগে তোমাকে ছেলেপক্ষের সামনে আনতে পারলে আমি কিভাবে রিয়্যাক্ট করি সেটাই দেখতে চেয়েছিলেন। সেই দিন শুনুনি, সবে ওনার পরিকল্পনা ছিল। আব্বু মেসেজ দিয়েছে জানার পর আপনি এত ভীত ছিলেন কেন? মেসেজ যে তোমার আব্বু দিয়েছেন সেটা আমি প্রথমে জানতাম না। অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসছিল। আমি দেশ ছাড়ার আগের দিন তোমাকে বাসার কাছে নামিয়ে দিয়ে রাকিবদের সাথে বসেছিলাম। সেখানেই এক বড় ভাইয়ের সাথে দেখা। উনি এই সেক্টরে জব করেন। নরমালি ফেসবুকে অ্যাড হয়েছিলাম। বাহিরে থাকাকালীন হঠাৎই আমার ওই নাম্বারটার কথা মনে পড়ে। কৌতূহলবশত নাম্বারটা ভাইকে পাঠিয়ে বলেছিলাম ডিটেলস সংগ্রহ করে দিতে পারবে কিনা। একদিনের মধ্যে উনি ডিটেলস সংগ্রহ করে দিয়েছিলেন। সিমটা তোমার আব্বুর মানে আমার শ্বশুরের নামে রেজিস্ট্রেশন করা ছিল। আমি সেই দিন বেশ অবাক হয়েছিলাম। ৫০% শিওর ছিলাম উনি আমাদের কথা জানেন, আর ৫০% সন্দেহ ছিল। তাই তখন বিয়েটাকে সেভাবে গুরুত্ব দেইনি। ভাইয়ের ব্যাপারে কিছু ভেবেছেন? সকালে তোমার বান্ধবীর সাথে কথা বলবো। তারপর যা হোক একটা সিদ্ধান্ত নিব। তুমি আমার সাথে থাকবে। আচ্ছা, এখন ঘুমাও। ভোরবেলা সূর্য উদয় দেখতে হবে তো। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। সবাই ঘুমিয়ে পড়ল। পাশাপাশি ২টা রুমে ২ জন কপোত-কপোতির চোখে ঘুম নেই। বন্যা, মিম, আইরিনের জন্য একটা রুম নেওয়া হয়েছে। মিম, আইরিন ঘুমে তলিয়ে আছে। বন্যা সোফায় হেলান দিয়ে বসে আছে আর বারবার ফোন হাতে নিচ্ছে। তানভীরের নাম্বার বের করে ২-১ বার কল দেওয়ার চেষ্টা করেছে, আবার ফোন রেখে দিয়েছে। পাশের রুমে থাকা তানভীরও একইভাবে ছটফট করছে। ভোরের আলো ফোটার আগে সবাই সমুদ্র সৈকতে পৌঁছে গেছে। তবে জান্নাত আর আসিফকে কেউই ডাকেনি। আবির আগেই বলেছিল তাদের বিরক্ত করবে না, তাই ইচ্ছে করে ডাকেনি। তানভীর কিছুক্ষণ দাঁড়ালো। মেঘ আর আবিরকে একসঙ্গে কয়েকটা ছবি তুলে দিয়ে চুপচাপ চলে গেছে। কিছুক্ষণ পরে আসিফ আর জান্নাত আসছে।
আবিরের উদ্দেশ্যে রাগান্বিত কণ্ঠে বলল, আমাদের ডাকলি না কেন? তোমাদের হানিমুনের সুযোগ দিলাম। বিয়ে হয়েছে প্রায় ১.৫ বছর হতে চলল। এখন আর আমাদের সেই সুযোগ দরকার নেই ভাই। তোরা নবদম্পতি। এখন সুযোগ তোদের লাগবে। আবির মেকি স্বরে বলল, আমাদের সুযোগ করে দিতে হবে না। নিজেরাই করে নিতে পারবো। এজন্যই তো বাসর রাতে বউ নিয়ে পালাইছিস। আবির শব্দ করে হাসলো, সাথে আসিফও। মেঘ, মিম, বন্যা, আইরিন, জান্নাত সবাই সমুদ্রে পা ভেজাচ্ছে। ঢেউয়ের গতিতে ছোটাছুটি করছে। আরিফ আর হৃদ তাদের সঙ্গ দিচ্ছে। আবির আর আসিফ তানভীরের বিষয় নিয়ে কিছুক্ষণ কথা বলল। একসময় আসিফ সবাইকে নিয়ে নাস্তা করতে চলে গেছে। বন্যা তাদের সঙ্গে যেতে নিলে আবির গম্ভীর কণ্ঠে ডাকে, বন্যা দাঁড়াও। জি ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। মেঘ চুপচাপ আবিরের পাশে দাঁড়িয়ে আছে। আবির এক পলক মেঘের দিকে তাকালো। মেঘ চোখের ইশারায় বলতে বলল। আবির ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলো, তোমার তানভীরের সাথে কি নিয়ে ঝামেলা হয়েছে আমি জানি না, আর জানতেও চাই না। আজ আমি তানভীরের ভাই না, বন্ধু হয়ে কয়েকটা কথা বলবো। তুমি ইতোমধ্যেই জানো তানভীরের জীবনে কেউ একজন ছিল। তুমি তাকে দেখেওছো। সেই সব কৈশোরের আবেগ ছিল। এখন সে আগের থেকে অনেক বেশি ম্যাচিউর হয়েছে। তোমাকে তানভীর ছোট থেকে চিনলেও কখনো তোমাকে নিয়ে সেভাবে ভাবেনি। যেই দিন প্রথমবারের মতো তোমাকে নিয়ে ভেবেছিল, সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত ও শুধু নিজেকে পরিবর্তন করার চেষ্টায় আছে। ওর লাইফস্টাইল বরাবরই ছন্নছাড়া। শুধু তোমার জন্য সে লাইফস্টাইলে পরিবর্তন এনেছে। আমি এখন পর্যন্ত তানভীরকে কম করে হলেও 50টা ঘড়ি কিনে দিয়েছি। কিন্তু ও কোনোদিনও ভুলেও একটা ঘড়ি পরেনি। অথচ তুমি একবার তাকে একটা ঘড়ি দিয়েছিলে, সে ঘড়িটা ঠিকই পড়েছে। এমন ছোটখাটো হাজারো পরিবর্তন ওর মধ্যে এসেছে। প্রথম আমি ওকে বলে বলে সব কাজ করাতাম। এখন সে আমার থেকে বেশি বুঝে। আমাদের বিয়ের ব্যাপারটা ও একা হাতে সামলিয়েছে। তানভীরের জেদ সম্পর্কে তোমার কিছুটা হলেও ধারণা হয়তো আছে। তোমার মুখে থেকে কোনো একদিন শুনেছিল তোমার আব্বু তোমাদের সরকারি চাকরিজীবী ছেলের কাছে বিয়ে দিবে। সেই দিনই রাজনীতি ছেড়ে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বই কিনে পড়াশোনাও শুরু করে দিয়েছে। তুমি যেমন বাস্তববাদী, তানভীরও নিজেকে সেইভাবে উপস্থাপন করতে চেয়েছে। তবে প্রতিটা মানুষের আবেগ অনুভূতি ভিন্ন রকম। হয়তো ওর মনে হয়েছিল তোমাকে তার অনুভূতি জানিয়ে রাখবে। তাই তোমার সামনে নিজের অনুভূতি বহিঃপ্রকাশ করতে চেয়েছিল। তোমাকে আমি ছোট করে কথা বলছি না, কিংবা দোষারোপও করছি না। শুধু তানভীরের অবস্থানটা বোঝানোর চেষ্টা করছি। তানভীর যদি একবার বলে সে চাকরি ব্যবসা কিছুই করবে না, তবুও তাকে কেউ কিছু বলবে না, অন্ততপক্ষে আমি তো নই। ও চাইলে আমি ওকে সারা জীবন বসিয়ে খাওয়াতে পারবো। আমার টাকায় নয়, বরং ও নিজের টাকায় বসে খেতে পারবে। আমাদের পারিবারিক ব্যবসা। তানভীরের ব্যাংক ব্যালেন্স বাদ দিলাম। সবাই জানে আমার ছোটখাটো বিজনেসের 70% শেয়ার আমার নামে। কিন্তু তারা কেউ জানে না এই 70% শেয়ারের মধ্যে 20% শেয়ার তানভীরের, 20% মেঘের, 20% আমার, আর বাকি 10% মিম আর আদির। এই কথা তানভীর পর্যন্ত জানে না। আমি কোনোদিনও ওকে জানানোর প্রয়োজন মনে করিনি। আমি তানভীরকে সবসময় সুযোগ দিয়েছি। ও যখন যা করতে চাইছে তাই দেওয়ার চেষ্টা করেছি। তানভীর ব্যবসায় অমনোযোগী বলে চাচ্চু প্রায়ই রাগারাগি করেন। কিন্তু মেঘ, আমরা দুজনে তানভীরকে পুরোপুরি সাপোর্ট করেছি, যেন পড়াশোনা করে একটা জব নিতে পারে। তোমার ইচ্ছাকে প্রাধান্য দিতেই তানভীর সবকিছু ছেড়েছে। সেই তুমি যদি তার হাত ছেড়ে দাও, ও কি করবে বলো? বন্যা ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, উনি আমার কথাতে এতটা কষ্ট পাবেন আমি বুঝতে পারিনি। উনি আমার জন্য রাজনীতি ছেড়েছেন, চাকরির চেষ্টা করছেন, এগুলো কিছুই আমি জানতাম না। আমার আব্বু রাজনীতি পছন্দ করেন না। এমন অগোছালো জীবনযাপনও পছন্দ করেন না। আমি আমার পরিবারের সম্মতি ছাড়া কিছুই করতে পারবো না, এমনটাই বুঝিয়েছিলাম। তোমার পরিবারের সম্মতি থাকলে তো তোমার কোনো সমস্যা নেই। না, ঠিক আছে। তুমি এখানে অপেক্ষা করো। তানভীরকে পাঠাচ্ছি। যত দ্রুত সম্ভব মনোমালিন্য ভেঙে মন হালকা করো। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, বউ চলো। বন্যা শক্ত কণ্ঠে বলে উঠল, মেঘ এখানে থাকুক। আবির ভুরু কুঁচকে মেঘের দিকে তাকিয়ে চোখের ইশারা দিল। মেঘ সঙ্গে সঙ্গে নিজের মাথা চেপে ধরে বলতে শুরু করলো, আমার মাথাটা জানি কেমন ঘুরছে। চোখে ঝাপসা দেখছি। প্রেশারটা মনে হয় 20-এ নেমে গেছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, হায় আল্লাহ, এখন কি হবে? তাড়াতাড়ি রুমে চলো। এখানে আর থাকা যাবে না। তোমাকে কি কোলে নিতে হবে? মেঘ কিছু বলার আগে আবির মেঘকে কোলে নিয়ে চলে যাচ্ছে। বন্যা থ হয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে অনেক মানুষের ভিড়।
বন্যা একা একা হাঁটছে আর মনে মনে ভাবছে, মেঘ গতকাল কতগুলো ফুল কিনেছিল, সেগুলো যত্ন করে পানির বোতলে ভিজিয়ে রেখেছিল। মেঘ দ্রুত রুম থেকে সেই ফুলগুলো নিয়ে আসছে। তানভীরের হাতে ফুলগুলো দিয়ে শক্ত কণ্ঠে বলল, ঠিকমতো প্রপোজ করতে না পারলে আজকের পর আর আমার ভাবির দিকে ভুলেও তাকাতে পারবে না, এই আমি বলে রাখলাম। এই যে আমি উনি সাক্ষী। আবির নিরেট কণ্ঠে বলল, একদম ঠিক। আজকেই তোর জন্য লাস্ট চান্স। আজকের পর আমরা কেউ তোর সাথে নেই। তানভীর মলিন হেসে উত্তর দিল, আজ আবার কোন যুদ্ধ হতে চলেছে কে জানে। মেঘ ফের বলল, অ্যাকসেপ্ট না করা পর্যন্ত ফিরে আসবে না, খিদায় বেহুশ হয়ে গেলেও না। ঠিক আছে বোন আমার, আপনি যা বলবেন তাই হবে। তানভীর ফুলগুলো হাতে নিয়ে সমুদ্রের পাড়ে আসলো। এত এত মানুষের ভিড়ে বন্যাকে খুঁজে পেতে কিছুক্ষণ সময় লাগলো। বন্যা সমুদ্রের পাড়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তানভীর বন্যার পাশ ঘেঁষে দাঁড়াতে বন্যা চমকে উঠে কিছুটা দূরে সরে দাঁড়ালো। এক পলক তাকিয়ে তানভীরকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তানভীর বন্যার কাণ্ড দেখে মৃদু হেসে বলতে শুরু করলো, নিষ্করুণ এই পৃথিবীতে অপ্রিয় কেউ অইচ্ছাকৃতভাবে শরীর ছুঁয়ে গেলেও একটা মেয়ে যেভাবে রিয়্যাক্ট করে, সেই রিয়্যাক্টটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মানুষটার সাথে কখনোই করতে পারে না। হৃদয়টাকে আজীবন বেঁধে রাখবে বলে মেয়েটাও একটা সময় কারো প্রতি অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে, তাই না বন্যা? বন্যা মাথা নিচু করে বলতে শুরু করলো, সেদিন আপনার সাথে এভাবে রিয়্যাক্ট করা আমার একদমই উচিত হয়নি। আমি সত্যি দুঃখিত। মেঘের বিষয়, বাসার সব বিষয় নিয়ে সেদিন আমি একটু বেশি চিন্তিত ছিলাম। বারবার বলেছিলাম আমি কথা বলতে চাচ্ছি না। তবুও আপনি জোর করেছিলেন, তাই না চাইতেও রাগ দেখিয়ে ফেলেছিলাম। আমি শুধু আমার পরিস্থিতিটা বোঝাতে চেয়েছিলাম, আপনি সেটা না বুঝে রাগ করে ফোন বন্ধ করে দিলেন। আপনার কি একবারের জন্য আমার কথা মনে পড়েনি? একবারও আমার কথা ভাবলেন না? আমি সবসময় দেখে আসছি আপনি খুব দয়াশীল একটা ছেলে। আপনার দায়িত্ববোধ আর অপ্রকাশিত যত্ন দেখে আমি বারবার মুগ্ধ হয়েছি। সে আপনি কিনা আমার সাথে এমন কাজ করলেন? মেঘের বিয়ের আগে ২-৩ দিন আমার কল রিসিভ করেননি। নাম্বার ব্লক করে রেখেছিলেন। এখন একদম বাসা থেকে ছেড়ে চলে গিয়েছিলেন। এই আপনার দায়িত্ববোধ? বন্যা শেষ কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছে। তানভীর আশেপাশে তাকিয়ে দেখল বেশ কয়েকজন তাদের দিকে তাকিয়ে আছে। তানভীর সহসা বন্যার কাছাকাছি এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলল, কান্না করো না প্লিজ। আমি সেই দিন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। আর কখনো এমন হবে না। সরি। বন্যা কাঁদতে কাঁদতে ফের বলতে শুরু করলো, আপনি একটা পাষাণ, নিষ্ঠুর। আমার ওপরে রাগ করে আমাকে কষ্ট দিতে উঠে পড়ে লেগেছেন। আপনি বাড়ি থেকে না গেলে তো আপনার বিয়ে ঠিক হতো না। আপনি এমনটা কেন করলেন? ভালো হয় বিয়ে করার আগে আমাকে সমুদ্রের পানিতে ডুবিয়ে মেরে ফেলুন। বন্যার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। ঠিকমতো কথাও বলতে পারছে না। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে থেকে অকস্মাৎ এক হাতে বন্যার চোখের পানি মুছতে মুছতে শঙ্কাজনক কণ্ঠে বলতে শুরু করলো, এই মেয়ে, চুপ করো। কি সব বাজে কথা বলছো? আমার আবার কিসের বিয়ে? বিয়ে যদি করতেই হয় আমি তোমাকে বিয়ে করব। তুমি রাজি হলেও তোমাকে করব, না হলেও তোমাকে বিয়ে করব। হয় হিরোর মতো বিয়ে করব, নয়তো ভিলেনের মতো করব। তবুও তোমাকেই বিয়ে করব। এই তানভীর শুধু বন্যার। আজ এই মুহূর্ত থেকে তুমি শতরাগ করলেও আমি সব সহ্য করে নেব। আমি নিষ্ঠুর হলেও তোমারই থাকব। পাষাণ হলেও তোমারই থাকব। বুঝেছ মেয়ে? বন্যা শীতল চোখে তানভীরের দিকে তাকিয়ে আচমকা তানভীরকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় তানভীর কিছুটা ঘাবড়ে গেছে। আশেপাশে পর্যবেক্ষণ করে কাঁপা কাঁপা হাতে বন্যার পিঠে হাত রাখল। প্রথমবারের মতো তানভীর বন্যার ঘনিষ্ঠতা উপলব্ধি করতে পারছে। তানভীরের হৃদস্পন্দনের সাথে পেটের নাড়িগুলো ধপধপ করে কাঁপছে। এই অদ্ভুত অনুভূতি সর্বাঙ্গে শিহরণ জাগাচ্ছে। এই অনুভূতির বহিঃপ্রকাশ অসম্ভব। মেঘদের বন্ধু মহলে সবচেয়ে ম্যাচিউর মেয়েটা আজ বিবেক ভুলে আবেগের কাছে ধরা দিতে বাধ্য হলো। খোলা আকাশের নিচে শত শত মানুষের মাঝে পরিপক্কতা ভুলে ছোট্ট বাচ্চার মতো তানভীরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বেশ কিছুটা সময় তানভীর নিজেও বন্যার আবেশে আবদ্ধ ছিল। সেই আবেশ কাটিয়ে বন্যার কানের কাছে ফিসফিস করলো, এভাবে কেঁদো না প্লিজ, মানুষ উল্টাপাল্টা ভাববে। বন্যা কাঁদো কাঁদো কণ্ঠে হুংকার দিল, ভাবুক। বন্যা তানভীরকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। যা হবে দেখা যাবে ভেবে তানভীরও বন্যাকে বলিষ্ঠ হাতে জড়িয়ে ধরল। তানভীরের হাতে থাকা ফুলগুলো বন্যার পিঠে লেগেছে। ফুলের সাথে থাকা পানিতে বন্যার জামা ভিজে যাচ্ছে। বন্যা বুঝতে পেরে তানভীরকে ছেড়ে পেছনে দেখার চেষ্টা করলো। তানভীর বন্যার পিঠ থেকে হাত ছড়াতেই ফুলগুলো দেখতে দেখতে পেল।
বন্যা তানভীরের দিকে তাকিয়ে তপ্তস্বরে বলল, এগুলো কার জন্য এনেছিলেন? আসার সময় বনু দিল, তোমাকে দেওয়ার জন্য। দিচ্ছেন না কেন? নাকি অন্য কাউকে দিতে চান? তানভীর ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, তানভীরের জীবনে বন্যা এক অনন্য নারী। দিলে তোমাকেই দিব। কিন্তু কথা হলো, হাঁটু গেড়ে না দিয়ে এমনি দিয়ে দিলে কি তুমি রাগ করবে? না মানে আশেপাশে অনেক মানুষ আছে তো, হাঁটুতে পানি গেড়ে প্রপোজ করলে যদি হাসাহাসি করে, তখন তো নিজেকে জোকার মনে হবে। বন্যা চারিপাশে নজর বুলিয়ে নিঃশব্দে হেসে বলল, ঠিক আছে, এমনি দিন। তানভীর নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, তোমার নামটা বন্যা হলেও আমার জীবনে তোমার কর্মকাণ্ড পুরো অগ্নিকাণ্ডের মতো। তুমি আমার চোখে মুগ্ধতার আনন, হৃদয়ের উষ্ণ প্লাবন। আমার ছায়াবৃত জীবনের দীপ্তি তুমি, স্বপ্নহীন জীবনের স্বপ্ন। তুমি আমার ছন্নছাড়া জীবনের সুনিপুণ নাটাই। এই বিস্তৃত জলরাশিতে দাঁড়িয়ে বলতে চাই, তোমার প্রতি আমার ভালোবাসা সমুদ্রের তরঙ্গের ন্যায়, যার কোনো অন্ত নেই। আমাদের জীবনে যত ভাটাই আসুক না কেন, সব ভাটা উপেক্ষা করে আমার ভালোবাসার জোয়ারের মতো সীমাহীন গতিতে বাড়তেই থাকবে। আমি তোমাকে ভালোবাসি বন্যা, খুব বেশি ভালোবাসি। বন্যা তানভীরের হাত থেকে ফুলগুলো নিয়ে মুচকি হেসে বলল, ও আচ্ছা, আপনি আমাকে এত ভালোবাসেন? আমি তো জানতামই না। যাই হোক, ফুল দেওয়ার জন্য ধন্যবাদ। তানভীর হুংকার দিল, ভালোবাসি বলো। না বললে কি করবেন? এতক্ষণ হিরো ছিলাম, এখন ভিলেন হয়ে যাব। মানে? তানভীর ঠোঁট কামড়ে হেসে বন্যার কাছাকাছি এগিয়ে যাচ্ছে। বন্যা এক পা দু পা করে পেছাতে পেছাতে এক পর্যায়ে আতঙ্কে উচ্চস্বরে বলে উঠল, আমিও আপনাকে ভালোবাসি। হ্যাঁ, আমিও তোমাদেরকে ভালোবাসি, বুঝছো? ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। কিন্তু আমি তোমাদেরকে তাও আবারও বলতে চাই, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। তোমরা আছো বলে আমার অস্তিত্ব আছে। না হলে আমি হয়তো এইবার এমন ডুব দিতাম, মানে ডুব দিয়ে আর উঠতাম না, বুঝছো? এরকম হয়ে যাইতাম। তোমরা আছো বলে আমি এখানে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।